হ্যালো, আজকে আমাদের প্রথম চ্যাপ্টার সেল ইউনিট অফ লাইফ লেকচারটার ওপরেই হবে। আগে আমরা সেল ইউনিট অফ লাইফ চ্যাপ্টারটা পড়ার আগে একটু ভাবি কেন আমরা সেল ইউনিট অফ লাইফ নিয়ে পড়াশোনা করছি। ফার্স্ট আমরা কেন বা এই চ্যাপ্টারটা দিয়ে আমি স্টার্ট করলাম, তার কারণ হলো আমাদের বডির বেসিক যদি তুমি স্ট্রাকচার বলো সেটা হলো সেল। সেল নিয়ে আমাদের সমগ্র বডিটা তৈরি। এবার যদি আমি ফাংশনের দিকে যাই তাহলে বলবো এই এক একটা সেলের মধ্যেই এমন এমন ডিপার্টমেন্ট আছে যারা এক একটা ফাংশন করছে, কিন্তু আবার একই কথা যে একজন মিলে কোনো কাজ করতে পারে না। তো গ্রুপ অফ সেল মিলে যাদের অরিজিন সেম হতে পারে, ডেফিনেটলি ফাংশন সেম হতে হবে। তো তাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে ডেফিনেটলি, কিন্তু তাদের মেন কাজ হবে হলো তাদের ফাংশনটা সেম হতে হবে। তো এই ধরনের গ্রুপ অফ সেলকে নিয়ে একটা ডেফিনেট ফাংশন, তাদের স্পেসিফিক ফাংশন প্লে করে। তো এখন আমার এই চ্যাপ্টারটার পড়ার কারণটাই হলো এটা যে আমরা যে ফাংশনে পড়বো, মানে যখন আমরা ফিজিওলজি পড়বো, প্লান্ট হোক আমাদের দেন হিউম্যান হোক, এই যে ফিজিওলজিগুলো পারফর্ম কে করছে, এক একটা সেল করছে, এক একটা সেল মিলে গ্রুপ অফ সেল তৈরি করে তারপরে সে পারফর্ম করছে একটা ফাংশন। তো এটার ব্যাপারেই আমরা পড়বো, তাই জন্য একটা সেল থেকে স্টার্ট করা হোক। এই ইউনিটের আন্ডার তিনটে চ্যাপ্টার আছে, একটা হলো সেল ইউনিট অফ লাইফ, সেল সাইকেল, অ্যান্ড দেন আছে হলো আমার বায়োমলিকুলস। তিনটে চ্যাপ্টারকে একটু কানেক্ট করার চেষ্টা করি। দেখো, চাইলে আমি চ্যাপ্টারটা এক্ষুনি স্টার্ট করতে পারি, কিন্তু একটু বায়োলজিতে তোমাদের 11-12 মিলিয়ে এত তোমাদের সিলেবাস, তাই জন্য একটু চেষ্টা করো প্রত্যেক কটাকে কোঅর্ডিনেট করে পড়ার, একই সাথে পড়ার চেষ্টা করো। এমনভাবে আমি পড়াবো যে সেল ইউনিট অফ লাইফটা তোমাদের অনেকে ইজি মনে হয়। ডেফিনেটলি খুবই ইজি একটা, কারণ কি এটা আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি, কিন্তু এটাকে আমি এমনভাবে রিপ্রেজেন্ট করব যাতে তোমাদের 11 হোক 12 হোক তোমরা এখান থেকে কিছু শিখে ওইখানে অ্যাপ্লাই করতে পারো। কারণ চ্যাপ্টারটা এমনি ইজি। যদি আমি শুধু মাইটোকন্ড্রিয়া, আমি ক্লোরোপ্লাস্ট, নিটের কয়েকটা স্পেসিফিক জায়গা থাকে এনসিআরটি থেকে, সেগুলো যদি আমি দেখিয়ে দিই এই চ্যাপ্টারটা হবে, কিন্তু তোমাদের বাকি যে মানে আদার্স চ্যাপ্টারগুলো আছে সেখানে গিয়ে তোমাদের এমনি নতুন জিনিস পড়তে হচ্ছে, কারণ ওগুলো একটু নতুন, তারপরে আবার বেসিকও পড়তে হচ্ছে। তাই জন্য আমি চেষ্টা করব এই সেল যে চ্যাপ্টারটা পুরোটাই, সেল ইউনিট অফ লাইফ বলো, সেল ডিভিশন বলো, বায়োমলিকুলস বলো, এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা যেন তোমাদের 11-12 বাকি কটা চ্যাপ্টারে এর রিলেটেড যদি কিছু থাকে সেটা এখনই হয়ে যাবে। তাহলে আমাদের সেল ইউনিট অফ লাইফে আমরা একটা সেলের স্ট্রাকচার, আর স্ট্রাকচারের মধ্যে সেলটার মধ্যে উপস্থিত আরও কিছু ডিপার্টমেন্ট, তাদের ফাংশন, তাদের স্ট্রাকচারের ব্যাপারে পড়বো। তাহলে আমি একটা, যদি সেলকে তুমি একটা ঘর মনে করো, সেই ঘরের স্ট্রাকচারটার ব্যাপারে পড়লাম, কী দিয়ে তৈরি, ফাংশন নিয়ে পড়লাম। দেন আমি আসবো হলো সেল ডিভিশনে। এই সেলটা যদি কোনো রকমভাবে ধরো নষ্ট হয়ে গেল, বা ধরো ফার্স্ট সেল কী করে তৈরি হলো, তো অরিজিন পড়া খুব দরকার, ঠিক আছে। লাস্ট পড়বো এই যে আমি সেল পড়ছি, সেলের মধ্যে অনেক নন লিভিং কম্পোনেন্টস থাকে, তো সেইগুলোর ব্যাপারে পড়বো, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড। তো আজকে আমরা সেল ইউনিট অফ লাইফের ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করি। ইন্ট্রোডাকশনে খুব বেসিক, এটা তোমরা জানো যে ফার্স্ট সেল যেটা ডিসকভার্ড হয়েছিল ওটা রবার্ট হুক করেছিলেন, সেটা একটা ডেড সেল ছিল। হানিকম লাইক মানে হলো কি, আমরা যে মৌচাক জানি, মৌচাকের যদি আমি এক একটা কুঠুরি থাকে সেটা না হেক্সাগোনাল দেখতে হয়, তো সেইটার ব্যাপারেই আমার স্টাডি করার, সেটাকেই আমার ডেড সেলটাকে দেখতে এরকম ছিল, আর এই শেপটা এক্স্যাক্টলি আমার হানিকম্বের মতন দেখতে, ওটাও হেক্সাগোনালি হয়। তো ডার্ক কর্ক টিস্যু, দেখো তোমাদের কর্ক টিস্যু যেটা, এটা তোমাদের অ্যানাটমির একটা পোর্শন ছিল সেকেন্ডারি গ্রোথে। তো এটা তোমার কর্ক টিস্যুটার ব্যাপারে আমি তার জন্য কিছু বলতাম না, কারণ ওখানে তোমার ডিটেলসে পড়তে বলে, জাস্ট এইটুকুই জেনে রাখো। গাছেদের ছাল বাকল যেটা থাকে সেটাকে বলা হয় হলো কর্ক টিস্যু। হ্যাঁ, তো এবার ছাল বাকল মানে বুঝতেই পারছো, ওটা কিছুক্ষণ পর পড়েই যায়, তো মৃত হয়, ডেড হয়। তো ওই ডেড জায়গাটা থেকে নিয়ে উনি স্টাডিটা করেছিলেন, তো ওটা হানিকম্বের মতন দেখতে ছিল, ডেফিনেটলি ডেড সেল। তারপরে ফার্স্ট লাইভ সেল ডিসকভার্ড করেন অ্যান্টনি ভন লিভেনহক। তারপরে রবার্ট হুক যিনি, তাকেই বলা হয় হলো ফাদার অফ সাইটোলজি। সাইটোলজি মানে স্টাডি অফ সেলস। আচ্ছা, নেক্সট টপিক সেল থিওরি। সেল থিওরিটা হলো
এই যে আমি সেলের ব্যাপারে যে পড়াশোনা করব, সেলের মধ্যে কী আছে কী নেই, সেলকে কী নিয়ে কেন আগে ইম্পর্টেন্স বুঝি, কেন সেলকে নিয়েই পড়াশোনা করব, এইটাকে সেল থিওরি বলে। সেলজেন, সোয়ান, এরা হলো মেন দুজন। তারপর ন্যাগেলি আছেন, ভার্কাও আছেন, ইভেন আরেকজন আছেন তার সেদিন পাস্তুরেরও এখানে কন্ট্রিবিউশন আছে, সেটা তোমাদের নেই হয়তো, ন্যাগেলিও তোমাদের আছে কিনা আমি জানি না। তো সবটাই জেনে রাখো যে কি এরা করেছিলেন। আমি সেলেডেনের আগে কথা বলি। সেলেডেনের ব্যাপারটা হলো উনি একজন বোটানিস্ট ছিলেন। উনি এটা বললেন, তো উনি বোটানিস্ট যখন ছিলেন উনি প্ল্যান্টের ওপর স্টাডি করেছেন। প্ল্যান্টের ওপর স্টাডি করে উনি এটা বলেছেন যে সেলেডেন হলো মানে সেলস হলো প্ল্যান্টের ক্ষেত্রে একটা স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট। উনি বিভিন্ন মানে এক্সপেরিমেন্টের সাহায্যে এটা উনি করলেন। স্ট্রাকচারাল কেন, কেন কি এক একটা সেল নিয়ে পুরো হিউম্যান বিং তৈরি। ফাংশনাল কেন, আগের এক একটা সেল এক এক রকম ফাংশন কন্ট্রিবিউশন করছে। যে যে সেলগুলো সেম ফাংশন কন্ট্রিবিউশন করছে তারা মিলে একটা কাজ, স্পেসিফিক কাজ করতে পারছে। তো এই হিসেবে বললো হ্যাঁ এটা সেলই করছে। ইনি প্ল্যান্টের ক্ষেত্রে করেন। তারপরে সেলডেন যেভাবে এক্সপেরিমেন্টটা করে সেই সেমভাবে সোয়ান এক্সপেরিমেন্টটা করে অ্যানিমেলের ওপর, আর ও সেম রেজাল্ট পায়। তারপরে দুজনের মিলে এই থিওরিটাকে বলা হলো সেল থিওরি। এটা একটা ওল্ড ভার্সন। কেন কি দেখো, আমি সেল থিওরির ব্যাপারে বলছি, ইম্পর্টেন্স বোঝালাম, ওকে, কিন্তু আমাকে বলতে হবে না একটা সেলের এই যে তুমি বলে দিলে ফাংশনাল কি ব্যাপারটা এটা এক্সপ্লেন করো। ইভেন কিভাবে সেল তৈরি হলো, কোনো অরিজিন নেই, তুমি এত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছো কিন্তু তার ব্যাপারে কোনো আর কোনো ফার্দার কোনো ইনফরমেশন নেই, তাই জন্য মডার্ন থিওরিটা আসলো। সেখানে শুধু সেলডেন আর সোয়ান ছিলেন না, সেখানে আরও অনেক সায়েন্টিস্টরা আছে। তোমাদের এনসিআরটিতে ন্যাগেলির কথা বলেছে কিনা আমি জানি না, তাও আমি বলে রাখি, কেন কি আমার চেষ্টা থাকবে যে আমার প্রত্যেক কটা ভিডিও, সে তোমার বোর্ড বলো, যে কোনো ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইসিএসসি, ইভেন অলিম্পিয়াড, নিট, সব কটাকেই যেন মানে কভার করে। তো এই জন্য বলে রাখি। তো তারপরে মডার্ন সেল থিওরি অনুযায়ী সোয়ান এক্সপেরিমেন্টটাকে না, মানে এই যে সেল থিওরির যে এক্সটেনশন, সোয়ান খুব একটা বড় রোল প্লে করেন। উনি না কানেকটিভ টিস্যুর ওপর পড়াশোনা করেন। সেখানে কানেকটিভ টিস্যুর ওপরে উনি যখন স্টাডি করলেন, আচ্ছা কানেকটিভ টিস্যু কি, বাংলাটাকে যোগ কলা বলা হয়। দেখো আমাদের বডিতে 4 রকমের টিস্যু পাওয়া যায়, অত ডিটেলসে যাচ্ছে না, কেন কি তোমরা এটা অ্যানাটমিতে পড়বে এমনিও। তার মধ্যে একটা হলো কানেকটিভ টিস্যু, যেটা আমাদের বডিকে কানেক্ট করছে, ঠিক আছে। তো তার মধ্যে বোন সারা শরীরে আছে, তার সাথে আছে কার্টিলেজ, ঠিক আছে। তুমি যদি তোমার আঙ্গুলের এই ওপরের দিকগুলো দেখো, এই যে এই দিকগুলো, এখানে তো হাড় আছে, এটা পুরোটা হাড়, কিন্তু যে ওপরের দিকটা একটু কুশন মতন লাগছে, এখানে কার্টিলেজ থাকে। ইভেন বোনের দুটো বয়নের জয়েন্টেই তুমি কার্টিলেজ পাবে, ঠিক আছে। এটা এই যে জয়েন্ট রিলেটেড, এটা আমি লোকোমোশনে পড়াবো, তোমাকে বললাম কার্টিলেজটা কি, বোনের থেকে একটু পাতলা হয়। আচ্ছা, এবার বোন আর কার্টিলেজ হলো, তো ওটাতে নিয়ে উনি পড়াশোনা করেন, করে দেখেন এই বোন আর কার্টিলেজ পড়লে তুমি জানতে পারবে যে একটা লিভিং এন্টিটি মানে সেল না শুধুমাত্র সেল দিয়েও তৈরি না, সেল কিছু জিনিস সিক্রেট করে, বিভিন্ন জিনিস সিক্রেট করতে পারে, কিছু কার্বোহাইড্রেট সিক্রেট করতে পারে, কিছু অন্য কিছু সিক্রেট করতে পারে, ওইগুলো দিয়েও একটা লিভিং এন্টিটি মানে সেল তৈরি হতে পারে। তো সেল শুধুমাত্র যে তৈরি হচ্ছে একটা সেল দিয়ে তা না, সেল যেটা সিক্রেট করে সেটা দিয়েও একটা, দেখো সেল নিয়ে টিস্যু তৈরি, তাই তো। তা আমি তোমাকে যদি বলি টিস্যু তার মানে কী নিয়ে তৈরি হচ্ছে, সেল নিয়ে, কিন্তু বলছে না, সেল কিছু কিছু সেল কিছু সাবস্টেন্স কিছু সিক্রেট করে, ঠিক আছে, সেইগুলো নিয়েও আমার টিস্যু তৈরি হচ্ছে। আচ্ছা, এটা সোয়ান বলে। তোমাকে একটু জানিয়ে রাখতে হবে কোন স্টেটমেন্টটা কে কে দিচ্ছে, ঠিক আছে। নেক্সট উনি একটা ভাইটাল টার্ম মেটাবলিজম কে উনি ডেসক্রাইব করেন ফার্স্ট। মেটাবলিজম কি, দেখো আমরা কিছু কাজকর্ম করি না, তোমরা পড়াশোনা করছো, আমি পড়াচ্ছি, এটা আমাদের কাজ, ঠিক তেমনও সেলের বিভিন্ন বিভিন্ন কাজ করে। তো আমরা সেলের কাজকে তুমি বলতে পারো অ্যাক্টিভিটি অফ আ সেল ইজ মেটাবলিজম। এবার সেলের কাছেই কখনো কিছু ভাঙছে, কখনো কিছু গড়ছে, মানে তৈরি করছে, কখনো কিছু ডিস্ট্রয় করে দিচ্ছে। তো এটাকেই বলা হয়, যখন কোনো কিছু তৈরি হচ্ছে, ফর্মেশন হচ্ছে, ওটাকে বলা হয় হলো অ্যানাবলিজম। যখন কোনো কিছু ভেঙে যাচ্ছে এটাকে বলা হয় ক্যাটাবলিজম। উপচিতি অপচিতি তোমরা পড়েছো। আচ্ছা, সোয়ান এটাকে ইন্ট্রোডিউস করেন ফার্স্ট।
একটা এই যে ফাংশন বলছি, ফাংশনাল ইউনিট, এটাকে ডিসক্রাইব করলেন উনি, বুঝলেন কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন। তারপর ন্যাগলি আসলেন, উনিও প্ল্যান্ট সেলের ওপরই স্টাডি করে উনি বললেন যে হ্যাঁ, সেল অ্যারাইজেস ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেলস, মানে একটা সেল তার আগের সেল থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে সেল ডিভিশন আছে, যেটা আমরা পড়াবো হলো পরের চ্যাপ্টারে। তো এবার তোমাদের প্রশ্ন আসবে, তাহলে ফার্স্ট সেল কোত্থেকে আসলো? এভলিউশনে পড়াবো, অত ব্যাপারটাকে কমপ্লেক্স করবো না, এভলিউশনে পড়াবো। তো কিন্তু একটা আমি এটা বলি, যদি ফার্স্ট সেল কীভাবে তৈরি হচ্ছে সেটা যদি ধরে রাখো, আমি বললাম না এখন, তার পরেরগুলো কী করে তৈরি হয়েছে বুঝতে পারছো? তার আগের থেকে। আর একদম ফার্স্টটা কী করে তৈরি হয়েছে? এভলিউশন। আর এই যে প্রি এক্সিস্টেন্ট সেল থেকে যে সেলস তৈরি হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে, সেটা কোথায় পড়বো? পরের চ্যাপ্টার, সেল ডিভিশনে। আচ্ছা, তারপর রোজার ফালকাও আছেন, তিনি নাকি করলেন, মডিফাইড করলেন ন্যাগেলের থিওরিটা করে। উনি এটা বলে দিলেন যে না, শুধুমাত্র প্ল্যান্টের ক্ষেত্রে না, সব মানে লিভিং অর্গানিজমের ক্ষেত্রে সেলস অ্যারাইজেস ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেলস অনলি। আর এটাকেই না মানে এক্সপেরিমেন্টালি প্রুভ করতে হয়। তো দেখো, সায়েন্স ইজ অলওয়েজ একটা এক্সপেরিমেন্ট যায়, ঠিক আছে? যে তুমি যেটা বলছো এটা এক্সপেরিমেন্টাল একটা কিছু মানে কিছু প্রুফ দেখাও। তো এইটাকে এক্সপেরিমেন্টালি প্রুফ করলেন হলো আমাদের পাস্তুর, ঠিক আছে? তো আমাদের এখানে যে আমি ফার্স্টে লিখেছি সেলডেনসোয়ান, ন্যাগলি, ভার্কাও, তারপরে একজনের নাম খুব দরকার, তার কারণ হলো পাস্তুর। একটা কথা মাথায় রাখো, আগেকার যুগে সায়েন্স একটা খুব নতুন একটা জিনিস, সেখানে যে একটা সায়েন্টিস্ট একটা জিনিসকে এক্সপ্লেন করে না গোটা, তখন সবাই সেটাকে অত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ কি সায়েন্স একটা নতুন জিনিস ওদের ক্ষেত্রে। তো যতজন মিলে একটা জিনিসকে সাপোর্ট করবে না, ওটা ততটা পোক্ত হয়, ততটা স্ট্রং হয়। হলো, এবার আমরা নেক্সট, এটা আমি তোমাদের বোঝালাম, এবার আমরা পয়েন্টগুলো লিখিয়ে দিচ্ছি। আমি এইভাবে লেখাচ্ছি না, তোমরা পরীক্ষায় লিখতে পারো, এক্সামে কোনো তোমাদের বোর্ডসের লিখতে পারো, আর ডেফিনেটলি অবজেক্টিভ তো হয়েই যাচ্ছে। আচ্ছা, তো সেল থিওরি স্টেটমেন্টসে এবার যদি আমি ওটাকে কনক্লুড করি, তোমাদের তো স্টেটমেন্টই দেবে যদি লিখতে দেয়, বোর্ডে সিবিএসসিতে খুব সেল থিওরি লিখতে দেয়, তো আমাদের এই পয়েন্টগুলো লিখতে হবে, যেটা আমি বোঝালাম সেটাই, যে অল লিভিং অর্গানিজম আর কম্পোজড অফ সেল অর মোর দ্যান ওয়ান সেল। দেখো, ইউনিসেলুলার বা এককোষী, মাল্টিসেলুলার বা বহুকোষী, যাই হোক না কেন, কোষ নিয়ে তো তৈরি, কারোর ক্ষেত্রে একটা, কারোর ক্ষেত্রে মোর দ্যান একটা। তো যাই হোক না কেন, লিভিং অর্গানিজম নয় একটা, নয় মোর দ্যান একটা সেলস নিয়ে তৈরি, লিভিং অর্গানিজম, আগেন আমি বলছি, ওকে? আর সেল সিক্রেটিং প্রোডাক্টস, কারণ কি এটাই তো সোয়ান বললো, ওই যে আমার কানেকটিভ টিস্যু দিয়ে বোঝালো। আর বলছে কি, ওই যে অল সেলস অ্যারাইজেস ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেলস, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে হলো ওয়ার্কাও। তো উনি ওয়ার্কাও এটা বলেন, অল সেলস অ্যারাইজেস ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেল, আর এটাকে ন্যাগলি প্ল্যান্টে বলে, আর এক্সপেরিমেন্টালি প্রুফ বাস্তব করে। তো দ্য স্টেটমেন্ট, তো স্মলেস্ট স্ট্রাকচার আর ফাংশনাল ইউনিট অফ লাইফকে দুজনে মিলে বলে, ওটা তো একদম আগে ওল্ডটাতেই বলে দিয়েছে। আর তারপরে অল মেটাবলিক রিয়াকশন ইন ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, দেখো টার্মটা তোমার জানা দরকার, কারণ সেল, একটা সেলও এক্সিস্ট করে একটা লাইফকে মানে চলাতে সাহায্য করছে, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রেও হচ্ছে। তো তোমার কথাটা জানা উচিত যে মেটাবলিক রিয়াকশন সে একটা সেল নিয়ে তৈরি হোক কি অনেক কটা নিয়ে হোক, এটা কোনো ব্যাপার না, সেল নিয়ে তৈরি হতে হবে লিভিং অর্গানিজম মানে। আর তাদের লিভিং অর্গানিজম সেল নিয়ে তৈরি, আর সেল নিয়ে তৈরি হলে সে একটা হতে পারে, অনেক কটা হতে পারে। আর সেল নিয়ে তৈরি হওয়া মানে তার মধ্যে ফাংশন শো করবে, কেন কি কোনো কিছু কর্ম ছাড়া কারোর মূল্য নেই। আজকে তুমি যদি কোনো কাজকর্ম না করো তো তোমার কি কোনো মূল্য আছে? ঠিক তেমনই সেলের যদি কোনো ফাংশন শো না করে, সেলেরও কোনো এত নিয়ে সেলকে নিয়ে এত পড়াশোনাই হতো না। তো সেলের কাজটা হলো মেটাবলিক রিয়াকশন। এই কথাটা কেন রিয়াকশন বললাম, দেখো বাবা, কিছু ভাঙা কিছু করা, এটা একটু কেমিস্ট্রির কনসেপ্ট অনুযায়ী এটাকে রিয়াকশন বলা হয়, ঠিক আছে? তো অল মেটাবলিক রিয়াকশনস ইন ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার অর্গানিজম টেক্স প্লেস উইথ ইন আ সেল, ঠিক আছে? একটা সেলের মধ্যে হবে, সেলের বাইরেও কোনোদিনও মেটাবলিজম হতে পারে না। হ্যাঁ, মেটাবলিজমের ফলে কিছু ভাঙলো, কিছু গড়লো, মানে কিছু তৈরি করলো, কিছু ভাঙলো, ভেঙেও তো কিছু তৈরি করছে না, ভাঙার পর কি নতুন কিছু তৈরি হচ্ছে। তো আমাকে বলো, যদি এখন আমাকে ভাঙে, তো এটা হয়তো সেলের বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু ইভেন্টটা কোথায় ঘটছে? অলওয়েজ সেলের মধ্যে, সেটা ইউনিসেলুলার হোক কি মাল্টিসেলুলার হোক, অলওয়েজ ফাংশন হবে উইদিন আ সেল, হ্যাঁ, ইন্ট্রাসেলুলার, ঠিক আছে? আর এটা কে বলেন? সোয়ান বলে। এক্সেপ্ট কেন ভাইরাস বলে? কারণ কি ভাইরাস মোটেও লিভিং না, ভাইরাস যখন আমাদেরকে এফেক্ট করে
যখন আমার বডির মধ্যে ঢোকে তখনও কিছু লিভিং ফিচার্স ডিনোট করে। কেন? তার কারণ ও আমার বডির কিছু কিছু জিনিসকে অ্যাডাপ্ট মানে সাহায্য নেয়, সাহায্য নিয়েও লিভিং ফিচার্স শো করছে। ওই জিনিসগুলো যদি নিয়ে নিই, আমি যদি এখন মরে যাই, আমাকে যদি ভাইরাস এফেক্ট করে, ও মরে যাবে। প্রথম কথাটা এটা অসম্ভব। তোমাকে বোঝানোর জন্য বললাম যে ভাইরাস নিজেই একটা নন লিভিং, ঠিক আছে? কেন কি লিভিং হতে গেলে কিছু ক্রাইটেরিয়া দরকার, নিউক্লিয়াস দরকার, বাইরে সেল মেমব্রেনের দরকার, তারপর মেটাবলিজম শো করতে হয়, কিছু ক্রাইটেরিয়া থাকে যে তুমি একটা সেল, তোমাকে আমার এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে। তো ভাইরাস ফলো করতে পারে না, তো ও মেটাবলিজমই ও মানে ও আর পারে না করতে। তাই জন্য ভাইরাসকে আমার নন লিভিং বলা হয়, ঠিক আছে? তো আমার সেল থিওরিতে তাহলে মানে ও আসবে না, ও মোটেও সেল নিয়ে তৈরিই না, ঠিক আছে? ওকে, কিছু ইম্পর্টেন্ট টার্ম পড়ে নিই। এখানে হয়তো আমার দুটো লাগবে, মানে আমি টোটাল মানে ক্লাস 11-এর কথা বলছি। সাইটোপ্লাজম, সাইটোসল এগুলো লাগবে, কিন্তু প্রোটোপ্লাজমের যে মানে আমার সিগনিফিকেন্সটা, এটা আমি খুব আমার লাগবে হলো ক্লাস 12-এ যখন আমি বোঝাবো। তো আর এই টার্মগুলো খুব বেসিক টার্ম, মানে বোঝানোর জন্য তুমি পড়লেই বুঝতে পারবে। তার আগে আমি এটা একটু বলে রাখি, ভুলে যাও। আপাতত আমরা যেটুকু জানতাম ক্লাস 10 পর্যন্ত, একটা কোষের বা একটা সেলের দুটো জিনিস আমরা জানি। নিউক্লিয়াস জানি, যেটা অঙ্গাণু বলা হয় বা অর্গানেল বলা হয়। আরও কিছু অর্গানেল থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, দেন রাইবোজোম থাকে। ওকে, এগুলো অর্গানেল, নিউক্লিয়াসও অর্গানেল। তারপরে আমার জল থাকে কোষের মধ্যে। তো আর থাকে হলো, আমরা বলি হলাম বাইরের দিকে কভারিং হিসেবে থাকে হলো প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, অর থাকে হলো আমাদের কোষ প্রাচীর, যেটাকে সেল ওয়াল বলা হয়। এটা কভারিং, বাইরে যেমন আমাদের ঘরের যেমন একটা কভারিং থাকে, মানে ইট দিয়ে তৈরি, সেই কভারিংটা। তার মধ্যে থাকে হলো অঙ্গাণুগুলো বা অর্গানেলগুলো, ইনক্লুডিং নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, আবার ওয়াটার থাকে। আর কিছু জিনিস তুমি একটু পড়ে রাখো। দেখো, কোষের মধ্যে না ভেতরে কিছু কিছু প্রোটিন পড়ে থাকে, কিছু কিছু কার্বোহাইড্রেট পড়ে থাকে, কিছু কিছু ফ্যাট পড়ে থাকে। এইগুলোকে বলা হয় হলো সেল ইনক্লুশন, ঠিক আছে? এগুলোকে বলা হয় সেল ইনক্লুশন। তো আমরা এই ইনক্লুশনের ব্যাপারে এখানে আমাদের একটু দরকার আছে। আমি অ্যারোটা দেখো নিচ থেকে ওপরে করেছি, আমি হয়তো ওপরে একটু লিখেছি, কিন্তু আমরা পড়বো এইভাবে, ঠিক আছে? আগে আমাদের কি আছে, সাইটোসল। তো সাইটোসলের ব্যাপারে আগে দেখি। সাইটোসল পড়তে গেলে আমাদের সাইটোসলে লেখা রয়েছে যে সাইটোপ্লাজম থেকে যদি আমরা সেল অর্গানেল বাদ দিই। আচ্ছা, সাইটোপ্লাজম জিনিসটা কি তাহলে আমাকে পড়তে হবে। সাইটোপ্লাজম জিনিসটা হলো, দেখো ওপরেই লেখা রয়েছে, সাইটোপ্লাজম হলো আমার প্রোটোপ্লাজম। নাহলে এইভাবে না পড়ে আমি যেটা বলি, ওপর থেকেই পড়ি, প্রোটোপ্লাস্ট থেকেই পড়ি। প্রোটোপ্লাস্টে কি রয়েছে, প্লাজমা মেমব্রেন আর একটা প্রোটোপ্লাজম, ঠিক আছে? প্লাজমা মেমব্রেন জিনিসটা কি, আমরা ওই কোষ পর্দার বাইরের দিকে যেটা থাকে। আর প্রোটোপ্লাজম জিনিসটা কি, নিচে পড়ছি। প্রোটোপ্লাজম হলো যখন আমার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস যখন এক থাকবে, তখন সেটাকে বলা হলো প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হলো যখন আমরা এই প্রোটোপ্লাজম থেকে শুধু নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দেবো। মানে আমার কি পড়ে থাকলো তাহলে, শুধুমাত্র অর্গানিন মানে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম এগুলো পড়ে থাকলো, আর কিছু সেল ইনক্লুশন পড়ে থাকলো, ওই প্রোটিন টোটিনগুলো আর জল। তাহলে সাইটোপ্লাজম মানে হলো পুরো একটা কোষ, কিন্তু তার মধ্যে না কোনো কোষ প্রাচীর নেই। কেন কি আমরা প্রোটোপ্লাস্টে পড়েই নিয়েছি যে প্রোটোপ্লাস্ট মানে প্লাজমা মেমব্রেন আর প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম যখন আমরা পড়ছি তখন জানতে পারছিলাম সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, মানে প্লাজমা মেমব্রেন কিন্তু বাদ হয়ে গেল, বুঝলে? ঠিক তখন যখন আমরা সাইটোপ্লাজম পড়ছি, তখন প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে আবার বাদ দিয়ে দিল। তাহলে বাকি যে পড়ে থাকলো, জল পড়ে থাকলো, ইংলিশন পড়ে থাকলো, জল আর কিছু বাকি অর্গানেলসগুলো পড়ে থাকলো। এবার যখন সাইটোসল পড়ছি, তখন আমরা সাইটোপ্লাজম থেকে আমরা সেল অর্গানেলগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যত মাইটোকন্ড্রিয়া। দেখো, নিউক্লিয়াস তো বাদ দিয়েই দিয়েছে সাইটোপ্লাজমে। আবার বলতে সাইটোপ্লাজমের মধ্যে কী থাকলো, এই তিনটে জিনিস থাকলো, অর্গানেলস, এই যে আমার এই তিনটে জিনিস থাকলো, অর্গানেলস, তারপরে সেল ইনক্লুশন, আর ওখানে জল। এইগুলোকেও যখন আমার এইগুলো থেকে এবার আমার সাইটোপ্লাজম আছে, এবার এ বলছে যে সাইটোপ্লাজম থেকে যখন আমি অর্গানেলগুলোকে বাদ দিয়ে দেবো, শুধু তাহলে জল আর সেল ইনক্লুশন পড়ে থাকবে। এটাই হলো সাইটোসল। ডায়াগ্রামটা দেখলে নিচে বুঝতে পারবে। এই যে আমার সাইটোসল, ওইখান থেকেই করো, প্রোটোপ্লাস্ট থেকেই করো, টার্মিনাল থেকে করো। প্রোটোপ্লাস্টে দেখো আমার বলতে চাইছে যে বাইরে দেখো প্লাজমা মেমব্রেন আছে ডায়াগ্রামে, তার মধ্যে ভেতরে ওয়াটার আছে, জল আছে। তারপরে আমার দেখো সেল ইনক্লুশনও আছে। এই যে আমার সেল ইনক্লুশন, এই যে আমার সেল ইনক্লুশন, এখানে আমার সেল ইনক্লুশন আছে। ওইদিকে আমার অর্গানেলগুলো আছে, আমি অর্গানেল দুটো করেছি, একটা রাইবোসোম করেছি, এটা এইটের মতন দেখতে, ওটা দুটো সাবইউনিট থাকে। আর ওখানে আমার মাইটোকন্ড্রিয়া করেছি, আর নিউক্লিয়াস আলাদা করে রেখেছি, আর ওইটা জল আছে। এটা একটা আইডিয়াল হলো
প্রাণী কোষ বা অ্যানিমাল সেল। কারণ একটা অ্যানিমাল সেলের কিন্তু বাইরে সেল ওয়াল থাকে না বা কোষ প্রাচীর থাকে না, আর এটা একটা আইডিয়াল অ্যানিমাল সেল। বলছে এই স্ট্রাকচারটা থেকে যখন আমি বাইরের এই কভারিংটা বাদ দিয়ে দেবো, তখন ওটাকে আমি নাম দেবো প্রোটোপ্লাজম। মানে সব আছে, শুধু লাস্টের এই কভারিংটা নেই। বুঝেছো? এটা হলো প্রোটোপ্লাজম। এবার যখন সাইটোপ্লাজমে আসছি, সব সেম, এইটাও তো থাকবে, কিন্তু এটা থেকে বাদ কি গেল? নিউক্লিয়াস বাদ দিয়ে দিল, দেখো। তো এটা বলতে সাইটোপ্লাজম। আবার যখন সাইটোসল পড়ছি, এটা তো আছে, কিন্তু এটা থেকে কি বাদ দিল? দেখো এটা থেকে কিছু অর্গানেল নেই, অর্গানেলগুলো বাদ দিয়ে দিল। বুঝতে পেরেছো? একটু কমপ্লেক্স হয়ে গেল ব্যাপারটা, আরেকবার না আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হলো প্রোটোপ্লাস্ট মানে হলো একটা আদর্শ প্রাণী কোষ বা টিপিক্যাল অ্যানিমাল সেল, যেখানে বাইরে আমাদের প্লাজমা মেমব্রেন থাকে বা সেল প্লাজমা মেমব্রেন থাকে। তারপরে আমার থাকে হলো আমার ভেতরে আমার অর্গানেলগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গলগি বডি, যা যা থাকার আছে। সেল ইনক্লুশন আছে। সেল ইনক্লুশন মানে বলে দিয়েছি আমি কি, প্রোটিন টোটিনগুলোকে বলে। প্রোটিন থাকে, কিছু ফ্যাট থাকে, ভেতরে জল আছে, জলের মধ্যে সব ভাসছে, তার মধ্যে আবার নিউক্লিয়াসও আছে। তো এটা আইডিয়াল একটা কোষ, ঠিক আছে, একটা আইডিয়াল একটা এনিমালস। তারপরে যখন ওটা থেকে আমি আমার বাইরের এই মানে ঘরের যখন আমি আমার চারিদিকে প্রাচীর তুলে দিলাম, এইদিকে আমার চারিদিকে ওয়ালটা তুলে দিলাম, আমার প্লাজমা মেমব্রেনটা তুলে দিলাম, এটা ঘরেরই মনে করো না তুমি, ঘরে যে ইট দিয়ে তৈরি যে বাউন্ডারিটা ভেঙে দিলে, কি থাকবে? ওটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তার মানে তোমাকে পড়তে হবে এইভাবে, আগে যেটা ছিল সেটা আছে, ওটা থেকে বাদ কি গেল? হলো প্রোটোপ্লাজম থাকলো। এবার প্রোটোপ্লাজম থেকে যখন বলছে আর কি বাদ গেল, আমি আমার নিউক্লিয়াস বাদ দিই, তাহলে হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম মানে ওখানে নিউক্লিয়াস নেই। সাইটোসল মানে কি, কোনো অর্গানেল নেই। প্রোটোপ্লাজম মানে কি, বাইরের প্লাজমা মেমব্রেনটাই নেই। প্রোটোপ্লাস্ট মানে কি, কি নেই বলতো? প্রোটোপ্লাস্টকে যদি আমি বলি, প্রোটোপ্লাস্ট তো এক কথা এখানে একটা টপ পজিশনে রয়েছে, কিন্তু ওর কাছে কি নেই? ওর কাছে সেল ওয়াল নেই। তাহলে এই আমার যে ইম্পর্টেন্ট টার্মে একটা কি অ্যাবসেন্ট, সেল ওয়াল, ওটাকে বাদ রেখে আমরা সব কিছু পড়েছি, ঠিক আছে? আচ্ছা, আগের পোর্শনে যখন দেখেছো আমি সাইটোপ্লাজম এঁকেছি, সাইটোসল এঁকেছি, আমি বলছি ওখানে প্লাজমা মেমব্রেন নেই, তাও আমি ডটেড লাইন বাউন্ডারি বুঝিয়েছি, বাউন্ডারিটা বোঝানোর জন্য। ওটা এরকমও বোঝানো যে প্লাজমা মেমব্রেন ডিগ্রেড হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, নেই, অ্যাবসেন্ট। ডিগ্রেড হওয়া মানে অবশিষ্ট তো আছে, মানে কিছু তো আছে, নেই। আমি একটা বাউন্ডারি বোঝাতে পারবো না, তোমার পুরো হোয়াইট বোর্ডটাকে আমাকে ইনক্লুড করতে হয় যে ওটা একটা সাইটোপ্লাজম, বাউন্ডারি বোঝানো যাবে না, সেই জন্য আমি ডটেড দিয়েছি। ওকে, আইডিয়াল প্লাজমা মেমব্রেন অনলি প্রোটোপ্লাস্টের কাছে আছে। এবার আমরা আমাদের মেইন টপিকের দিকে যাই, যে সেল। দেখো, সেলের আমার একটা কোষকে তুমি যেটা ঘর ভাবো, তাহলে একটা বাড়িতে বাইরের দিকে কভারিং থাকে না, দেয়াল টেয়ালগুলো থাকে না, সেটা হলো আউটার কভারিং সেলের ক্ষেত্রে। এবার এই সেলের আউটার কভারিং দুরকম হতে পারে, প্লাজমা মেমব্রেন হতে পারে আর সেল ওয়াল হতে পারে। প্লাজমা মেমব্রেন না সবার আছে, সবার মানে তুমি কল্পনা করো, অ্যানিমেলেরও আছে, প্লান্টেরও আছে। ইভেন সেটাও না, ভিতরে যে আমার মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, গলগি বডি থাকে, কাউর ক্ষেত্রে না যদি কভার থাকে বাইরে, ওদেরও কভার দরকার, ঠিক আছে, ওদেরও তো কভার দরকার। এখন একটা বাড়ি যদি আমি কল্পনা করি, বাড়ির চারিদিকে একটা দেওয়াল থাকে না, বাইরেটা দেওয়াল থাকে তো, তাই না? একটা আমি কিন্তু পাঁচিলের কথা বলছি না, আমি একটা বাড়িকে তুমি যদি বাইরে থেকে দেখো, চারিদিকে তো একটা রয়েছে, একটা মানে কি বলবো, একটা ইটের তৈরি একটা কাঠামো তো রয়েছে। এবার ভেতরে যদি তুমি একটা বেডরুমে যাও, একটা কিচেনে যাও, তো সেটা কি আলাদা সেপারেট নেই? অবশ্যই সেপারেট, ওখানে একটা আলাদা আলাদা মানে দেওয়াল আছে। ঠিক তেমনই আমি তোমাদের বলতে চাইছি, একটা সেলের যেমন বাইরের কভারিং প্লাজমা মেমব্রেনও হতে পারে, সেল ওয়ালও হতে পারে, দুটোই হতে পারে, ঠিক তেমনই প্রত্যেক কটা অর্গানেলের ক্ষেত্রেও কভারিং দরকার, যেমন প্রত্যেক কটা ঘরের আছে, সেটাকেও কিন্তু তুমি আমার তৈরি হলে প্লাজমা মেমব্রেন দিয়েই তৈরি হবে। আমি এই জন্য বললাম প্লাজমা মেমব্রেন থাকবেই সবার, অর্গানেলগুলোরও যে কভারিং আছে সেটা প্লাজমা মেমব্রেনই, ঠিক আছে? কারোর ক্ষেত্রে একটা আছে, কারোর ক্ষেত্রে দুটো আছে, সেটা অন্য কথা। আবার কারোর ক্ষেত্রে নেই মানে নেই, কিছুই নেই, ওরা এমনি ওই ডটেড বাউন্ডারি। তাহলে একটু আসি আমি। তো ফার্স্ট আউটার কভারিং দুটো পড়বে, প্লাজমা মেমব্রেন আর সেল ওয়াল। তারপরে পড়বো আমাদের বডিতে হাড় আছে না, আছে তো, হাড় আছে তো, ঠিক তেমনই সেলের মধ্যে পাতলা পাতলা হাড় থাকে, ঠিক আছে? তোমরা হয়তো দেখেছো কেমন দেখতে, তোমাকে বলি হাড়টা, তোমার যে পিজা টিজা দেয় ওপরে, যে তোমাদের মানে চিজ দেয় নাকি, না চিজ না, মিওনিসটা দেয়, দেখেছো? যখন মিওনিসটা যখন আমরা খাই, বার্গার খাই, দেখায় যে আঠার মতন, জালের মতন
বেরোচ্ছে, বাইট যখন নিই তার টেনেও ওটা চুইংগাম নাকি বোঝা যায় না, ঠিক তেমনই ওই রকমভাবে আমাদের সাইটোস্কেলেটন নেটের মতন আমার পুরো ভেতরে যে মানে অঙ্গাণুগুলো অর্গানেলগুলো আছে ওগুলোকে ঠিকঠাক পজিশনে ফিক্স রাখতে সাহায্য করে, একটু 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 স্টিফনেস প্রোভাইড করে, ঠিক আছে, সেটাকে সাইটোস্কেলেটন। তারপরে আমার সাইটোপ্লাজম আমার অলরেডি পড়া হয়ে গেছে, ভেতরের জায়গাটা যেখানে আমার সেল ইনক্লুশন থাকবে, অর্গানেল থাকবে, ওয়াটার থাকবে, পড়া হয়ে গেছে। সেল ইনক্লুশন ওরা মেমব্রেনলেস, ওদের কোনো মেমব্রেন থাকে না, আর আমরা সেল ইনক্লুশনের ব্যাপারে মেমব্রেনলেস, এটা আমি অলরেডি দিয়ে দিলাম ইনফরমেশনটার, এক্সাম্পলগুলো পড়বো কী কী হয়। নেক্সট হলো আমার অর্গানেলস। অর্গানেলসের 3 রকম পাবে, মেমব্রেনলেস মানে এদের কোনো আউটার কভারিং নেই, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড মানে ওদের একটা মেমব্রেন আছে, ডাবল মেমব্রেন বাউন্ড দুটো মেমব্রেন আছে। আচ্ছা, এখানে মেমব্রেন মানে কিন্তু প্লাজমা মেমব্রেনের কথাই বলা হচ্ছে, সেল ওয়াল থাকে না, সেল ওয়াল বাইরের দিকেই থাকবে, থাকলে একদম বাইরের দিকেই থাকবে, একদম বাইরে, সেলের বাইরের দিকে থাকবে, যদি থাকে ওখানে থাকবে, নাহলে থাকবে না, প্ল্যান্টের ক্ষেত্রে থাকে আর অ্যানিমেলে থাকে না, ঠিক আছে, কিন্তু প্লাজমা মেমব্রেন হলো ইউনিভার্সাল, বুঝেছো। এবার যদি আমি তোমাকে মেমব্রেনলেস অর্গানেলের কথা বলি, তাহলে সেটা আমার সেন্ট্রিওল আর রাইবোসোম হলো তার এক্সাম্পল। সিঙ্গেল মেমব্রেন বাউন্ডারি হলো গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, মাইক্রোবডিজ আর ভ্যাকিউলস। তার মধ্যে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম এটা আর ভ্যাকিউলস, এদেরকে এই 4জনকে একসঙ্গে বলা হয় হলো GERL সিস্টেম বা এন্ডোমেমব্রেন সিস্টেম। এই সিস্টেমটার মধ্যে আমার ভ্যাকিউলস একটা মাইনর রোল প্লে করে, মেনলি আমার গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোমকে বলা হয়, এ বাদেও আমার ভ্যাকিউলস আছে, ঠিক আছে। ডাবল মেমব্রেন বাউন্ডে আমরা নিউক্লিয়াস পড়বো, মাইটোকন্ড্রিয়া পড়বো, ক্লোরোপ্লাস্টিড পড়বো। প্লাস্টিড 3 রকমের হয়, ক্লোরো, ক্রোমো, লিউকো। এটা আমরা যখন আমরা ফটোসিনথেসিস পড়বো তখন এটাকে ডিটেলসে পড়বো, আপাতত আজকে আমরা ক্লোরোপ্লাস্টিডটুকুই পড়বো এখানে। আচ্ছা, ক্লিয়ার? যদি তোমাদের কোনো সেকশনে প্রবলেম হয় কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো, বা আলাদা যদি ভিডিও দরকার পড়ে সেটাও প্রোভাইড করে দেবো। আচ্ছা, এগুলো কিছু একটা ইনফরমেশন টাইপ তোমাদের দিয়েছে, যে সবচেয়ে স্মলেস্ট সেল মাইক্রোপ্লাজমা, তার ডায়ামিটার দিয়ে রেখেছে। লার্জেস্ট সেল কি, এগ অফ অস্ট্রিচ, পিপিএলও। দেখো যত এখানে যে পিপিএলও, এগুলো হলো প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তারপরে ভাইরাস, প্রোক্যারিওট যে পোর্শনটা, ভাইরাসের পোর্শনটা আমি না এখানে পড়াবো না, ওটা আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়াবো। এটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে, কারণ কি এখানে আমি এই চ্যাপ্টারটাতে আমি অনেক ইনফরমেশন দিতে চলেছি, তাই জন্য আমি ওখানে আমাকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমাকে মনেরা পড়াতে হবে, ভাইরাসও পড়াতে হবে, তাহলে সেটা আমি ওইখানেই পড়াবো। আচ্ছা, নেক্সট আমার হিউম্যানের আরবিসি ডায়ামিটার কত, ওখানে শেপ কেমন হয়, রাউন্ড অ্যান্ড বায়োকনকেভ হয়, WBC অ্যামিবয়েড হয়, ট্র্যাকিয়াইড তোমাদের অ্যাকচুয়ালি যেহেতু অ্যানাটমির একটা পোর্শন বাদ দিয়ে দিয়েছে, জাইলেম বা ফ্লেম, জাইলেমের জাইলেম অনেক কটা কম্পোনেন্ট নিয়ে তৈরি, তার একটা কম্পোনেন্ট হল ট্র্যাকিয়াইড, সেটা একটু লম্বা ধরনের দেখতে হয়, ইলংগেটেড হয়। মেসোফিল সেল, সেটা তোমাকে আমি যখন ফটোসিনথেসিস পড়াবো সেখানে আমি বোঝাবো, ওটা রাউন্ড হয়, ওভাল শেপের হয়। বাস এগুলো কিছু ইনফরমেশন। আর যেটা প্রোক্যারিওট আবার বললাম, আর ভাইরাস, এই পোর্শনগুলোই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ডিটেলে পড়বো। এখানটা আমরা এই চ্যাপ্টারটাতে আমরা একটা ইউক্যারিওটিক সেলের ব্যাপারেই আমরা কনসেন্ট্রেট করব। আচ্ছা, এবার আমরা সেলের একটু টাইপে পড়ে নিই, অর্গানেলে যেতাম কিন্তু তার আগে একটু টাইপসগুলো দেখে নিই। সেল 3 রকমের পাওয়া যায়, একদম প্রোক্যারিওট প্রিমিটিভ ওয়ান, যেটা একদম আগে পাওয়া যেত। সেকেন্ড হলো আমার মেসোক্যারিওট, লাস্ট হলো ইউক্যারিওট। দেখো মেসোক্যারিওটের ব্যাপারে তোমরা তো জানতেন, যা জানো প্রোক্যারিওট আর ইউক্যারিওট, ঠিক আছে। তো আগে তুমি প্রোক্যারিওট আর ইউক্যারিওটের উপরেই কনসেন্ট্রেট করো। প্রথম কথা, নিউক্লিয়াস আমাদের প্রোক্যারিওটের থাকে না। এবার তোমাদের ধারণা হবে তো নিউক্লিয়াসের মধ্যে তো ম্যাম ডিএনএ থাকে, তাহলে কি ডিএনএ থাকে না? না, ডিএনএ আছে, কিন্তু ডিএনএ যার মধ্যে থাকে সেটা নেই। যেমন ভেবে রাখো যে ফ্ল্যাটের মধ্যে যে ওপেন কিচেনগুলো হয়, এখন ওপেন কিচেন না, এখন কিচেনের জন্য আলাদা রুম থাকে না, তো কিচেন আমাদের আছে কিন্তু কিচেনটা ওপেন, ঠিক তেমনই ডিএনএ আমার আছে, ডিএনএটা আমার ওপেন। নেক্সট আমার মেসোক্যারিওট। মেসোক্যারিওটটা হলো আমার, আচ্ছা বাদ মেসোক্যারিওটটা, ইউক্যারিওটিকে আসো। ইউক্যারিওটের ক্ষেত্রে নিউক্লিয়াসটা আমার আছে, ঠিক আছে, তার মানে আমার ডিএনএ এখানে সেফলি কারোর মধ্যে আছে। নেক্সট হলো হিস্টোন প্রোটিন ইজ অ্যাবসেন্ট। দেখো প্রোক্যারিওটের ক্ষেত্রে বলেছি হিস্টোন প্রোটিন ইজ অ্যাবসেন্ট। এই হিস্টোন প্রোটিন জিনিসটা কি দেখো জানা দরকার আছে। ডিএনএ যে না আমরা দেখি না, আমরা যে ডিএনএ কথা শুনছি, এই ডিএনএ কিন্তু বিশাল বড়, 2.2 মিটার। তো তুমি একটা কথা বলো, একটা 2.2 মিটারের ডিএনএ
কি করে একটা ছোট্ট সেল যাকে আমরা চোখে পর্যন্ত দেখতে পাই না তার মধ্যে থাকবে? সম্ভবই না থাকাটা। তাই জন্য আমাদের ক্ষেত্রে আমাদের কি হয়, ডিএনএ হলো নেগেটিভ আর এই হিস্টোন প্রোটিন যেটা নাম করছি হলো পজিটিভ। পজিটিভ আর নেগেটিভ একে অপরকে অ্যাট্রাক্ট করে থাকে। কিন্তু যেহেতু আমার হিস্টোন প্রোটিন প্রোক্যারিওটসে নেই, তাই জন্য আমার ডিএনএটা ওরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। যখন ডিএনএটা আমার হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে তখন এটাকে ডিএনএ প্যাকেজিং বলবো। প্যাকেজ করা হচ্ছে না, ডিএনএটাকে এক জায়গায় গুছিয়ে রাখা হচ্ছে, প্যাকেজ করা হচ্ছে। কিন্তু হিস্টোন প্রোটিনের তো নেই, ডিএনএ প্যাকেজিং কী করে হবে? ইম্পসিবল, হওয়া যাবে না। ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখো প্রেজেন্ট হিস্টোন প্রোটিন আছে, তো হিস্টোন প্রোটিন হলো পজিটিভ, ডিএনএ হলো নেগেটিভ, একে অপরকে অ্যাট্রাক্ট করবে, বাইন্ড করে থাকবে, ডিএনএ প্যাকেজিং ইজ পসিবল। ঠিক আছে, এবার দেখো বলছে কি আমার প্রোক্যারিওটের ক্ষেত্রে বলছে মেমব্রেন বাউন্ড অর্গানেল ইজ অ্যাবসেন্ট। মানে যে অর্গানেলগুলো আগের আমি একটা ফ্লোচার্ট করে দেখালাম যার মধ্যে মেমব্রেন ছিল, সিঙ্গেল হোক ডাবল হোক ওটা কোনো ব্যাপার না, ওরা প্রোক্যারিওটের ক্ষেত্রে স্ট্রিক্টলি থাকবে না। তাই জন্য তো নিউক্লিয়াসও নেই। নিউক্লিয়াসকে ডাবল মেমব্রেনে ফেলেছিলাম না, নিউক্লিয়াস নেই, মাইটোকন্ড্রিয়া নেই, ক্লোরোপ্লাস্ট নেই, গলগি বডি নেই, শুধুমাত্র পড়ে রয়েছে কে মেমব্রেনলেস রাইবোসোম আর সেন্ট্রোসোম। এই দুটো আমার পড়ে রয়েছে এখানে, সেন্ট্রিওল পড়ে রয়েছে। তো নেক্সট আমার কিন্তু আমার ইউক্যারিওটের ক্ষেত্রে সব আছে, মেমব্রেন বাউন্ডও আছে, মেমব্রেন লেসও আছে। এবার একটা সেল ডিভিশন বলি। সেল ডিভিশন 3 রকমভাবে হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। কিন্তু প্রোক্যারিওটের মধ্যে দুটো দেখা যায়, অ্যামাইটোসিস আর মাইটোসিস। মিওসিস আর মাইটোসিসটা দেখা যায় হলো ইউক্যারিওটের ক্ষেত্রে, মানে মাইটোসিসটা কমন। এক্সেস কি প্রোক্যারিওটের ক্ষেত্রে অ্যামাইটোসিস আর ইউক্যারিওটের ক্ষেত্রে মিওসিস। আচ্ছা, সাইটোস্কেলিটন যেটা আমি পড়িয়েছিলাম যে একটা কোষকে একটা স্ট্রং, একটা স্টিফিনেস দেয়, একটু স্ট্রং করে, একটা কি বলবো, একটা নেট স্ট্রাকচার তৈরি করে, প্রোটিন দিয়ে তৈরি হয় এরা। তো এরা কিন্তু অ্যাবসেন্ট হয় প্রোক্যারিওটে, এরা থাকে না। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে থাকে। সাইক্লোপ্লাজমিক স্ট্রিমিং অর সাইক্লোসিস, এটা কি? এটা দেখো লিখেছি, সাইক্লোপ্লাজমিক স্ট্রিমিং অর সাইক্লোসিস হলো মুভমেন্ট অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম তো জল জিনিস, তো সেলের মধ্যে তো মুভ করবে। তো এই জিনিসটাকেই বলা হয় সাইটোপ্লাজমিক স্ট্রিমিং অর সাইক্লোসিস। এটা কিন্তু আমার প্রোক্যারিওটের ক্ষেত্রে অ্যাবসেন্ট, কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে প্রেজেন্ট। ঠিক আছে, নেক্সট হলো এক্সাম্পল আসার আগে আমি এবার এখানে আসি। মেসোক্যারিওট দেখো, মেসো মানে হলো ইন্টারমিডিয়েট, মানে মধ্যবর্তী। কিছু ফিচার্স এর অ্যাডাপ্ট করবে, কিছু ফিচার্স ওর অ্যাডাপ্ট করবে। কি ফিচার্সগুলো একে অপরের থেকে নিচ্ছে? দেখো নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট বলছে, তার মানে এটা কার ফিচার্স? ওর ফিচার্স। ইউক্যারিওটের কোন ফিচার্সটা নিল? যে নিউক্লিয়াস আছে, ডিএনএ তার মানে নিউক্লিয়াসের মধ্যে আছে। নেক্সট একটা ফিচার্স ওকে এখান থেকে নিতে হবে, সেটা কি? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন ইজ অ্যাবসেন্ট, এরও হিস্টোন প্রোটিন ইজ অ্যাবসেন্ট। তো হিস্টোন প্রোটিন যদি না থাকে প্যাকেজিংও হবে না। তাহলে এই ফিচার্সটা নিল হলো এর থেকে, এই ফিচার্সটা নিল ওর থেকে। এবার এক্সাম্পলে চলে আসে। প্রোক্যারিওটসের সবচেয়ে প্রিমিটিভ হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে ব্লুগিন অ্যালগিও বলা হয়। এগুলোকে একসাথে বলা হয় হলো মোনেরা। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে এটার ব্যাপারে তোমরা বেশি পড়বে। তো মোনেরার আন্ডারে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, আরেকটা হয় আর্কিব্যাকটেরিয়া, ওরা সব পড়বে হলো আমার প্রোক্যারিওট। তারপর থেকে আমার আছে হলো প্রোটিস্টা মানে আদ্য প্রাণী, প্লান্ট, অ্যানিমেল, ফাঙ্গি মানে ছত্রাক, সব পড়বে ইউক্যারিওট। কিন্তু একটা প্রোটিস্টা আছে, তার নাম হলো ডিনোফ্ল্যাজেলেটস, ও পড়বে মেসোক্যারিওটে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে তোমরা পড়বে প্রত্যেকের ব্যাপারে, যে মোনেরা বললাম, প্রোটিস্টা বললাম, ফাঙ্গি, প্ল্যান্ট, হিউম্যান না, এনিম্যাল হবে ওটা, হিউম্যান না। হিউম্যান তো একটা এনিম্যালের একটা পার্ট হয়ে গেল, পুরো এনিম্যাল সবার ক্ষেত্রে হবে হলো আমার ইউক্যারিওটস হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি। আমরা সেলের পুরো ইন্ট্রোডাকশন বলো, যা যা পড়ার দরকার, মানে ইন্ট্রোডাকশন লেভেলের আমরা সব পড়ে নিয়েছি। নেক্সট ভিডিওতে আমি আপলোড করব হলো স্পেসিফিক স্ট্রাকচারগুলোর ব্যাপারে পড়বো, অর্গানেলগুলোর ব্যাপারে, আউটার কভারিং থেকে স্টার্ট করব। তো এটা পড়তে থেকো, যদি কোনো অসুবিধা হয়, কোনো রকম কিছু প্রবলেম হয়, কমেন্ট করো, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। আর যদি কোনো এক্সট্রা ভিডিও বা কোনো কিছু ডাউট থাকে তাহলে আমি ওই পার্টিকুলার সেকশনটার উপর নয় একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। থ্যাংক ইউ অল অফ ইউ, হ্যাভ আ গুড ডে।